TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TBN24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TBN অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। অনেকগুলো সুসংবাদ আছে, স্টিমুলাস বিল নিয়ে আলোচনা চলছে এবং আইন প্রণেতারা আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং আশা করা হচ্ছে এই শুক্রবারের আগেই হয়তো সম্ভাবনা আছে একটি বিল পাশের। এবং আরেকটি বিষয় আমি এটি বলবো যে ইতিবাচকই এবং সুসংবাদ, বিশেষ করে অভিবাসী আমরা যারা আছি তাদের জন্য। যেমন পাবলিক চার্জ নিয়ে আমাদের অনেকের প্রশ্ন, অনেকের সন্দিহান, অনেকের বিভিন্ন ধরনের যে আশঙ্কার কথা ছিল, সেটি হচ্ছে আজকে যেটি সুসংবাদ 2 তারিখে 9th সার্কিট একটি যেটি রায় দিয়েছে সেটি হচ্ছে পাবলিক চার্জ স্থগিত করেছে। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের সাথে, সে কারণে যেহেতু একটি বড় খবর পাবলিক চার্জ নিয়ে আমাদের দর্শকদের অনেক প্রশ্ন থাকে। তো বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত স্থগিত হয়েছে, এটির একটি সুসংবাদ এবং ইতিবাচক দিক এবং এটি আর ভবিষ্যতে কি রূপ দাঁড়াবে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন আমাদের নিয়মিত প্যানেলিস্ট অ্যাটর্নি শেখ সেলিম। কেমন আছেন শুরুতে জানতে চাই সেলিম ভাই? ভালো, আপনি ভালো সংবাদ দিচ্ছেন তো ভালো না দেখে যাই কি ভালো সংবাদে সেই ভালো সংবাদের বিস্তারিত আপনার কাছ থেকে শুরুতেই নিতে চাই, তারপর আমি বাইডেনের অভিবাসন নীতি সমস্ত বিষয় নিয়ে আসব, বিশেষ করে আদালতে পাবলিক চার্জের যে রায়টি সেটি আপনার কাছ থেকে নিতে চাই। ওকে, সবচেয়ে ভালো সংবাদ হচ্ছে কি প্রেসিডেন্ট ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার দ্য হেলথ প্রোক্লামেশনস এটা সম্পূর্ণরূপে স্থগিত করেছে 9th সার্কিট কোর্ট অফ অ্যাপিলস ডিসেম্বর মাসের 2 তারিখে ইউনানিমাস রুলিং। সবচেয়ে এই রুলিং এ স্থগিত রুলিং এর সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যেটা বিশেষভাবে লক্ষণীয়, সেটা তারা বলেছে যে এই পাবলিক চার্জের যে প্রোক্লামেশন প্রেসিডেন্ট ট্রাম্প জারি করেছিল সেইটা আইনের ব্যাখ্যা অনুযায়ী অনেক অতিরিক্ত উনি করেছেন। সে আইনে যেটা ওনাকে পারমিট করে সেটা অনেক দূর ডিঙ্খায় অতিরিক্ত করেছেন। তার অর্থ যে এটা একটা বিশেষ ইঙ্গিত বা আভাস দিয়েছে কোর্ট যে এই প্রোক্লামেশন টোটালি আপিল প্রসেস শেষ হওয়ার পরে টোটালি হয়তো বাতিল করে দেবে। সেইটাই এনি লিগ্যাল স্কলার বা এনি লয়ার যেটা পড়বে, এই অর্ডার পড়লে সেইটাই কনক্লুশন বা সেইটাই উপসংহারে বোঝা যায় যে পাবলিক চার্জ বাতিল হতে যাচ্ছে টোটালি। আর এই পাবলিক চার্জটা আসলে মিট করতে হয় ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের বা ইউএস কোড 213 ধারায়। এই ধারায় যে ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজে যা পারমিট করে না, অর্থাৎ যা অনুমোদন আছে সরকার অ্যাডমিনিস্ট্রেটিভলি, অর্থাৎ সরকারের ব্যাখ্যা কিভাবে করবে, কতদূর ব্যাখ্যা করবে, তার অতিরিক্ত ব্যাখ্যা, অর্থাৎ ইটস এ বিয়ন্ড দ্য লিগাল লিমিটে পাবলিক চার্জ জারি করা হয়েছিল। তো সেইটা বলেই তারা এই আদেশকে সম্পূর্ণরূপে সারা দেশব্যাপী স্থগিত করে দিয়েছে। সো এর র্যামিফিকেশন হচ্ছে ট্রাম্পের আর হয়তো 1 মাস কয়েকদিন আছে ক্ষমতায়, এর ভিতরে তো করে আবার কোর্টে স্থগিত দেশ আছে, এটা এর ভিতরে কোর্টের কেস শেষ হবে না। আর সে যেহেতু চলে গেলে বাইডেন প্রমিস করেছে যে এটা 2 অ্যাসপেক্ট আছে, যে সে ইমিগ্রেশনের ট্রাম্প যত চেঞ্জ আছে সেগুলা উল্টাই দিবে, অর্থাৎ সে বাতিল করে দেবে এবং আগের পূর্ব অবস্থায় ফিরে যাবে। তাছাড়া হচ্ছে আর একটা দিক হচ্ছে, যেহেতু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চলে গেলে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আছে, আর এই কোর্টে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এই কেস নিয়ে লড়বে না সরকারের পক্ষে। সো 2 দিকতে দ্বৈতভাবে বোঝা যাচ্ছে যে এইটাই একদিকে সরকার ঠকবে, তার কারণ সরকার হয়তো এই কেস উইথড্র করে নিতে পারে, তুলেও নিতে পারে কোর্ট থেকে, অথবা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে অতি আগ্রহের সাথে এবং অত্যন্ত অ্যাগ্রেসিভলি
এইটা ডিফেন্ড করতেছিল বা এই কেস নিয়ে লড়ার চেষ্টা করতেছিল, সেই উৎসাহ আর মানে সরকারের লয়ারদের থাকছে না, জাস্টিস ডিপার্টমেন্টের লয়ারদের, বিকজ জাস্টিস ডিপার্টমেন্টের নতুন নেতৃত্ব আসতেছে, নতুন অ্যাটর্নি জেনারেল আসবে এবং অ্যাটর্নি জেনারেলের নির্দেশ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল অফকোর্স প্রেসিডেন্টের প্লেজার অনুযায়ী সার্ভ করতে হবে। তো সেখানে আইনি লড়াইটাও পাবলিক চার্জের বিরুদ্ধে সরকার আর সেইভাবে জোরে সোরে করবে না। আর দ্বিতীয়ত হচ্ছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের বাইডেনের নির্বাচনী এজেন্ডায় আছে যে সে কি উদার ইমিগ্রেশন পলিসি শুরু করবে, তার ভিতরে অনেকগুলাই আছে, এর ভিতরে পাবলিক চার্জও একটা। তো সেক্ষেত্রে যারা এই পাবলিক চার্জ নিয়ে, বিশেষ করে এটা একটা বড় ছিল, এর এস্টিমেশন ছিল 50%-এর বেশি লোক বিদেশেতে এবং এখানে অ্যাডজাস্ট করতে পারবে না এই পাবলিক চার্জ নীতি অনুসরণ করলে। সো সেই ইমিগ্রেশনের থেকে সেই ঘনঘাটাটা কেটে গেল, কুয়াশাটা অনেকটাই, আমি বলবো যে অস্বস্তি আশঙ্কার জায়গাটি যে ছিল সেটি অনেকটাই দূর হলো। আরো কিছু প্রশ্ন করব আপনাকে পাবলিক চার্জে নিয়ে, তবে বেশ কটি খবর আছে আমাদের হাতে যেটি দর্শকদের তথ্যগুলো দিতেই হয়। যেমন আমরা বলছিলাম যে পাবলিক চার্জ নিয়ে আপনাদের আগ্রহ আছে, আমরা সেটি আরো আলোচনা করব যে পাবলিক চার্জের যাদের আশঙ্কা ছিল যে আবেদন করতে পারবে কিনা সেই বিষয়টিও আমি অ্যাটর্নি শেখ সেলিমের কাছ থেকে নিব। তবে যেটি একদম নতুন খবর সেটি হচ্ছে, আমরা বলেছিলাম 7টার অনুষ্ঠানে 7:30টায় আবারও হাউস স্পিকার এবং সিনেট মেজরিটি লিডার তারা সবাই বৈঠক করেছেন এবং আপনারা জানেন একটি স্টিমুলাস বিল নিয়ে আলোচনা চলছে। আর তার কারণটি হচ্ছে শুক্রবার 18 ডিসেম্বর এর আগে সরকারের অচল অবস্থা ঠেকানোর জন্য একটি বাজেট পাশ করা দরকার। ঠিক তেমনি এই ক্রিসমাসের আগে কিন্তু স্টিমুলাসের অর্থ পৌঁছে দেওয়ার জন্য আইন প্রণেতারা আজকে সারাদিন ধরে আলোচনা করেছেন এবং সেটিরই অংশ হিসেবে 7:30টায় আবার বৈঠক করেছেন। যেহেতু আমার দর্শকরাও অনেকেই এই বিষয়টি প্রশ্ন করেছেন যে বৈঠকের আপডেটটি কি হলো, আমি ভেবেছিলাম যে শেষে দিব, তারপরে এখন দিয়ে নিচ্ছি, তারপরে অ্যাটর্নি শেখ সেলিম আপনার কাছে আবারও আসবো। যেমন মিচ ম্যাকন যিনি সিনেট মেজরিটি লিডার, তিনি বৈঠক শেষে তিনি বলেছেন যে আমরা একটি চুক্তির খুব দ্বার প্রান্তে পৌঁছে গেছি এবং খুব দ্রুতই এটি আসবে। এবং আপনারা জানেন যে সিনেট যিনি মেজরিটি লিডার তিনি কিন্তু বলেছিলেন যে একটি বিল পাস না হওয়া পর্যন্ত এই অধিবেশনটি চলবে, অর্থাৎ তারই ইঙ্গিত হিসেবে কিন্তু যেটি কথা বলেছেন। কিন্তু সিনেট মাইনরিটি লিডার চাক শুমার তিনি কোনো কমেন্ট করতে রাজি হননি, বলছেন যে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং দেখছি যে এটি খুব ভালো একটি বৈঠক হয়েছে এবং আমরা আশা করছি যে ফলপ্রসূ কিছু আসবে। তবে কবে নাগাদ আসবে, কালকের মধ্যেই সেটি হবে কিনা সেটি বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত যে আমি দুজনের কথা আপনাদের শোনালাম, তারা দুজনই এই বিষয়টি করছে এবং হাউস একটি বুধবার একটি ভোটের আনুষ্ঠানিকতা, যেটি হচ্ছে 3টার মধ্যে একটি ভোট অনুষ্ঠান হতে পারে যেটি আশা করা হচ্ছে। তবে হয়তো আমরা আজকে রাতে কিংবা সকালে এই বিষয়টি জেনে যাব। যেমন বলছেন যে এর মধ্যেই আইন প্রণেতারা রাজি হয়ে গেছেন। এগুলো হচ্ছে ওয়াশিংটন পোস্টের এই মাত্র খবর, যে কারণে আপনাদের কাছ থেকে আমি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটি বাংলা করে আপনাদের শোনাচ্ছি। এবং সেখানে বলা হচ্ছে যে হাউস একটি স্কেডিউল করছে বুধবার এবং এটি আশা করা হচ্ছে যে 3টার সময় হবে এবং ল মেকাররা সিগন্যাল দিয়েছেন যে তারা হয়তো এই যে বিলটি নিয়ে আলোচনা হয়েছেন সেটি ভালো আলোচনা হয়েছে দেখেই এ ধরনের অগ্রগতি। এটি কিন্তু অনেক বড় অগ্রগতি বলতে হয়, কারণ আপনারা জানেন যে যদি দুই দলের আইন প্রণেতারা রাজি হয়ে একটি বিল নিয়ে আসেন এবং হাউস যেহেতু ডেমোক্রেটদের দখলে, ডেমোক্রেটিক সেখানে পাশ হবে এবং রিপাবলিকান যেহেতু সিনেটের দখলে, সেখানে কিন্তু রিপাবলিকান দল থেকে পাশ হবে। তো আমাদের কাছে এই মুহূর্তে যে সবশেষ তথ্যটি সেটি হচ্ছে আগামীকাল 3টার মধ্যে কিংবা 3টার পরে একটি কিন্তু ভোট হওয়ার, যেটি ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, ভোট হওয়ার সম্ভাবনা আছে এ পর্যন্তই। এবং যেটি হচ্ছে সিনেট মেজরিটি লিডার তিনি বলেছেন যে আমরা একদম দ্বার প্রান্তে চলে এসেছি। এটি কিন্তু সম্ভাবনায়, এখনো কিন্তু সম্ভাবনায়। এবং যেটি আজকে সারাদিন রিপাবলিকান এবং ডেমোক্রেট আইন প্রণেতারা সবাই বলেছেন যে ক্রিসমাসের 25 ডিসেম্বর অনেকের হচ্ছে বেকার ভাতাটি বন্ধ হয়ে যাবে 26 তারিখ থেকে। তো তারা চাচ্ছেন না যে এই মুহূর্তে এই সময়ে এসে মানুষের কাছে অর্থটি না যাক। যে বিল বাইপার্টিজান দ্বিদলীয় বিলের যে আলোচনা আমরা করছিলাম সেখানে কিন্তু বেকার ভাতার কথাটি আছে। তবে আপনাদের এটি মনে রাখতে হবে
স্টিমুলাস বিলের দ্বিতীয় উদ্দীপনা চেকের কোনো অর্থ কিন্তু সেখানে এখন পর্যন্ত যে আলোচনা, যে তথ্যগুলো গণমাধ্যমে এসেছে, সেখানে কিন্তু দ্বিতীয় উদ্দীপনা চেক মানে স্টিমুলাস চেকের যে দ্বিতীয় অর্থটি সেটি কিন্তু নেই। আমরা আবারও অ্যাটর্নি শেখ সেলিমের কাছে যাব এবং যখনই নতুন কোনো তথ্য আসবে আমরা চেষ্টা করব আপনাদের সামনে সেই তথ্যগুলো উপস্থাপন করতে। অ্যাটর্নি শেখ সেলিম, আমরা পাবলিক চার্জ নিয়ে কথা বলছিলাম, যেহেতু নতুন একটি খবর এসেছে, কারণ সবাই আশা করছিল যে সে বৈঠকের রেজাল্টটি কি, সেই ফলাফলটি আমরা তুলে ধরলাম। ওয়াশিংটন পোস্টের যে প্রতিবেদনটি, সেখান থেকে তথ্যগুলো আপনাদের উপস্থাপন করেছে অ্যাটর্নি শেখ সেলিম। আমাদের এই অনুষ্ঠানে অনেকেই ফোন করেন পাবলিক চার্জের সংক্রান্ত, তারা আবেদন করার যে বিষয়টি, সীমাবদ্ধতার যে বিষয়টি, সেই আশঙ্কা কি পুরোপুরি দূর হয়ে গেল কিনা, নাকি এখনো কিছুটা বাকি? সেটা মানে লিগালি পুরোপুরি দূর হয়নি, বাট আমি বলবো প্র্যাকটিক্যালি এটা পুরোপুরি দূর হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে কোর্ট যে সিগন্যাল দিছে, 9th সার্কিট কোর্ট অফ অ্যাপিলস, যে এই পাবলিক চার্জের প্রভিশনটা আইনের অপব্যাখ্যা করে এইটার ব্যাখ্যা দেয়া হয়েছে এবং রুল জারি করা হয়েছে। তো সেক্ষেত্রে এতে স্ট্রং সিগন্যাল যে কোর্ট এটা বলবে যে প্রেসিডেন্ট ও তার সীমা ও আইনের সীমা অতিক্রম করে এই পাবলিক চার্জ প্রোক্লামেশন বিধি জারি করেছিল। সো এই বিধি আইনসম্মত নয়। তো সেটা অলমোস্ট নিশ্চিত আমার মনে হয়। ইভেন বাই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও যদি এই মামলা পরিচালনা করত, তাও এটা নিশ্চিত ছিল। আর এখন তো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বাইডেনের সরকার এটা পরিচালনা করবে, তারা এই নীতি চায় না। তো কোর্ট বাতিল করে দিলে তো কোর্ট বাতিল ওয়ান ওয়ে যে কোর্ট বাতিল করে দেবে, আমার যা মনে হয়, আমি অনেকটা নিশ্চিত যে কোর্ট বাতিল করে দেবে। আর দ্বিতীয়ত হচ্ছে বাইডেন নিজেও এইটাকে বাতিল করে দিতে চায়। তো সেক্ষেত্রে এটা মোটামুটি নিশ্চিত যে এইটার এই পাবলিক চার্জের আশঙ্কাটা পুরাপুরি চলে গেল ফর এ ইনডিফিনাইট পিরিয়ড অফ টাইম, মেবি অ্যাট লিস্ট। আপনি ডেফিনেটলি পড়তে পারেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন 2024 এর জানুয়ারি পর্যন্ত চলে গেল। তারপরে কোন অ্যাডমিনিস্ট্রেশন কে প্রেসিডেন্ট হয়, কে নীতি হয়, সেটা হয়তো সময় বলে দেবে। সো এটা ধরে নেওয়া যায় যে এইটা আর আসছে না। আগে আপনাদের অনুষ্ঠানে বোধহয় বলেছি আমি যে অনেকে প্রশ্ন করেছিল যে আমি কি মেডিকেড, বিভিন্ন মেডিকেয়ার, বিভিন্ন ধরনের সাহায্য নিতে পারি কিনা। তা নিষেধ করেছিলাম, বলেছিলাম যে না নেওয়াই ভালো। বাট এখন বলতে পারি যে আপনারা যা নিতে চান এটা নিতে পারেন। অনলি 1999 এর পাবলিক চার্জ রুল ছিল, সেটা এখন বলবৎ হবে, সেইটা কার্যকরী হবে। সেটা অনেক লিনিয়েন্ট ছিল। যদিও ওই সময়ে ট্রাম্প ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশনের সময় এই আইনটা প্রথম পাস হয়, মানে আগেও আইন ছিল পাবলিক চার্জের, কিন্তু ওই সময় রদবদল করে এটা বেশ খানিকটা কঠোর করা হয়। সেক্ষেত্রে এত ছিল না। সেই সময় ছিল যে ক্যাশ বেনিফিট যারা নিত, সেইটাই একটা বড় প্রবলেম ছিল। কিন্তু তারপরেও ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বুশ অ্যাডমিনিস্ট্রেশন এবং ওবামা অ্যাডমিনিস্ট্রেশন এইটা কোনোদিন বলবৎ করে নাই, কার্যকরী মানে কাউকে ডিপোর্ট করার চেষ্টা করে নাই, তাদের বেনিফিট বন্ধ করে নাই, বা যারা এফিডেভিট অফ সাপোর্ট দিত তাদের কাছে সরকার এইটা টাকাটা আদায় করতে পারে। কিন্তু সে ধরনের কোনো উদ্যোগ কোনোদিন নেওয়া হয়, নট এ সিঙ্গেল কেস ইন দ্য হোল কান্ট্রি। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এসে এইগুলা নিয়ে বহু তোড়জোড় শুরু করে এবং তৎপরতা চালায় কিভাবে এইটাকে আরো জোরদার করা যায়, মানুষকে বঞ্চিত করা যায়, মানুষের বেনিফিট কাট করা যায়, এই ধরনের। কিন্তু সেই আশঙ্কাটা পুরোপুরি চলে গেল এখন আর। তারা বিভিন্ন সময় কোর্টের মাধ্যমে হুঁচট খেয়েছে, কোর্ট তারা এক অধ্যাদেশ জারি করেছে, কোর্ট স্থগিত করে দিয়েছে। এটা বিভিন্ন কোর্টের এক কোর্ট থেকে আরেক কোর্টের পর্যায়ে, মানে ফার্স্ট কোর্ট থেকে অ্যাপিলেট করতে সুপ্রিম কোর্ট যাইতে ট্রাম্প নিজেই চলে গেলেন। সো
এই আর কি। মানে অভিবাসন নীতির ক্ষেত্রে তার আমি বলবো যে কোনো আইন পাশ না করলেও তার বিভিন্ন নির্বাহী আদেশ এবং অনেকগুলো নীতি এবং অনেক আইনের কঠোর বাস্তবায়নের কারণে কিন্তু অভিবাসী বিশেষ করে মানুষদের মধ্যে এক ধরনের আতঙ্ক অস্বস্তি তৈরি হয়েছিল। তারই একটি হচ্ছে পাবলিক চার্জ নিয়ে মানুষের অনেক আমি বলবো যে আতঙ্ক তৈরি হয়েছিল যে আমি কি আবেদন করতে পারবো কিনা, আমার হেলথ ইন্স্যুরেন্স এই মুহূর্তে নেওয়া উচিত কিনা। সেটির অনেকটাই আমি বলবো যে উত্তর মিলেছে। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই অ্যাটর্নি শেখ সেলিম, তারপরে আমি বাইডেন প্রশাসনের অভিবাসন নীতি যেটি তার ঘোষিত সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি স্বর্ণা বলছিলাম। জি স্বর্ণাপা, প্রশ্নটি করে ফেলুন তাড়াতাড়ি। আমার কোশ্চেনটা হলো যে আমি এই মাসে সিটিজেন হয়েছি, তো আমি এখন আমার মা এবং আমার আনমেরিড ছোট ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমার কোশ্চেন হলো আমি কি তিনজনের জন্য একসাথে আমার অ্যাপ্লাই করতে হবে নাকি আগে পরে করা যাবে? একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হলো আমার বাবার জন্য ওনার বোন 12-13 বছর আগে অ্যাপ্লাই করেছিল, ওগুলো এখন প্রসেসিং চলছে, কিন্তু আমার বাবা মারা গিয়েছেন, তো এখন আমরা ওই কেসটা নিয়ে আগাচ্ছি না। তো এখন এরকম যদি কোনো অপশন থাকে যে ডিডিও অ্যাপ্লাই মানে আগে আমি ওনাদের জন্য অ্যাপ্লাই করেছি কিনা বা কোনো, তখন কি আমি ইয়েস দিব না নো দিব? এইটা ছিল আমার কোশ্চেন। আচ্ছা অ্যাটর্নি শেখ সেলিম। ওকে, ফার্স্ট আপনার লাস্ট প্রশ্নের উত্তরটা প্রথমেই দেই, যেহেতু ওই প্রশ্নটা দেখেন আপনি কি অ্যাপ্লাই করেছেন কিনা, তা আপনি তো অ্যাপ্লাই করেন নাই, আপনার ফুফু আন্ট হয়তো অ্যাপ্লাই করেছে, সেখানে নো হবে। সো সেইটা বলতে পারেন। আর যদি প্রশ্নটা থাকে কেউ অ্যাপ্লাই করেছে কিনা, আপনি জানা থাকলে বলে দেবেন যে আমার আন্ট অ্যাপ্লাই করেছিল। আমার মনে হয় না সেইটা প্রশ্ন আছে, মনে হয় যে আপনি অ্যাপ্লাই করেছে কেন, তো সেখানে নো হবে, আপনি তো অ্যাপ্লাই করেন নাই, আপনি সবেমাত্র সিটিজেন হলেন। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি ভাই বোন মা বাপ আম্মার জন্য করবেন, এটা একসঙ্গেও করা যায়, পরও করা যায় এবং স্তরে স্তরে করা যায়, সেটা আপনার চয়েস, অর্থাৎ সেটা আপনার ইচ্ছা, এটা একসঙ্গে করতে হবে না, এটা আপনি যখন রেডি হবেন তখন করবেন। এইটা হলো এই বোধহয় আপনার দুটো প্রশ্ন। দুটো প্রশ্নের উত্তরই দিয়ে দিয়েছেন যে কিভাবে আবেদন করবেন, মানে একসাথে আবেদন করা যাবে কিনা। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কারণ দর্শকরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুইটা কোশ্চেন আছে। জি, আমি আপনার ইমিগ্রেশন সম্বন্ধে বলতে চাচ্ছি। আমার ছেলে মেয়েদের জন্য আমার মেয়ে অ্যাপ্লাই করছে 2016 সালে। এখন আমি কবে নাগাদ অ্যাপ্রুভ পাবো? আর সরকার যে অ্যাপ্রুভ হলে যে ভিসা দিবে বা ভিসার জন্য আবেদন করা যাবে, তারপরে আবেদন করার পরে আপনার অ্যাডজাস্ট করবে, এটা আসলে কতটুকু সঠিক আমি একটু জানতে চাচ্ছি। আর আপনার আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমি আমার মেয়ের উপরে ডিফেন্ডেড মেয়ে এবং জামাইয়ের উপরে আমি কি সরকার থেকে কোনো রকম সুবিধা দিতে পারবো? কি বলবেন? আমার মনে হয় ওনার প্রশ্নগুলো যদি আমি বুঝে থাকি, দ্বিতীয়টা ভালো বুঝতে পারি না, ওনার ডটার অ্যাপ্লাই করেছে, ওনার জন্য কতদিন লাগবে। সেটা হচ্ছে আপনি যদি এখানে থাকেন, আপনার ডটার অ্যাপ্লাই করেছে, দুইটা পিটিশন করতে হয়, আমার মনে হয় দুইটাই করা হয়েছে, আমি ধরে নেবো দুইটাই করা হয়েছে, তাহলে বছর খানেকের মতো লাগবে। হয়তো এই প্যান্ডেমিকের জন্য অনেক ব্যাকলগ, মানে অনেক কাজ পিছিয়ে আছে, ওইটা একটু বেশিও লাগতে পারে, 1 বছর থেকে 18 মাসে হয়ে যাওয়ার কথা। তারপরে প্রশ্নটা উনি সরকারি কোনো বেনিফিট নিতে পারবে কিনা। আপাতত আপনি কোনো সরকারি বেনিফিটের জন্য এলিজেবল না, অর্থাৎ যোগ্য না, এখন না নেওয়াই উচিত। আপনার গ্রিন কার্ড হইলে তারপরে আপনি নেন। ওকে, তারপরে আরেকটা প্রশ্ন মাঝখানে উনি, সেটা আমি ভালো বুঝতে পারি না, নূপুর যদি একটু সাহায্য করে।
না, ওনার প্রশ্নটি আমরা বুঝতে পারিনি, যে কারণে আমি আবার হয়তো জিজ্ঞেস করতাম, যেহেতু লাইনটি কেটে গেছে সে কারণে উনি খুব আস্তে আস্তে করে। এই কারণে আমরা সবসময় দর্শককে অনুরোধ করি যে আপনি যখন প্রশ্নটি করবেন একটু জোরে করলে, স্পষ্টভাবে করলে আমরা এবং অতিথি যিনি থাকেন তিনি বুঝতে পারেন। আরেকটি বিষয়, আপনাদের জানিয়েও রাখতে চাই, মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের TVN 24 টেলিভিশন নানা আয়োজন আছে। আমরা চাইবো যে আপনারা সেই আয়োজনে আমাদের সাথে থাকবেন। আগামীকাল সারাদিন ধরে আমাদের অনেক ধরনের অনুষ্ঠান আছে, কারণ বিজয় দিবসটিও আমরা প্রবাসে থাকলেও বাংলাদেশের যে বিজয়, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সবকিছু আমাদের আবেগের সাথে জড়িয়ে আছে। অ্যাটর্নি শেখ সেলিম, আরেকটি প্রশ্ন নেই আমরা এই মুহূর্তে? আচ্ছা, কে আছেন আমাদের সাথে? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি শেষ করুন। জি, প্রশ্নটি করে ফেলুন। আচ্ছা আপু, আমি বাফুলো থেকে রাহিনা বলছি। প্রশ্নটি? আমার প্রশ্নটি হচ্ছে, আমি আমার সিটিজেন বাচ্চার 2 বছর 4 মাস বাচ্চার পাসপোর্ট ভিসা লাগানোর জন্য, বাংলাদেশি ভিসা লাগানোর জন্য দিয়েছিলাম, বাংলাদেশ কনসুলেট অফিসে নিউ ইয়র্কে পাঠাইছি। আমি বাফুলো থেকে পাঠাইছি মেল করি, কিন্তু এরা প্রথমত আমার পাসপোর্টটা 3 সপ্তাহ বলছে পাসপোর্টটা পাই নাই। পরে আমরা ট্র্যাক নাম্বার দিয়েছি, পাসপোর্টটা ওখানে ঠিক মানে নভেম্বর 3 তারিখে দিছি, 5 তারিখে ওখানে ওরা পাইছে। এরপরে আমার পাসপোর্টটা দেয় নাই। আমি 4 সপ্তাহ পর ওরা আমি ফোন দিচ্ছি, ওরা আমার কখনো ফোন দেয় নাই, একদিনও ফোন দেয় নাই। বলছে যে পাসপোর্টটা রেডি আছে, কাউরে পাঠাইতাম। এরপর আমি আমার ছেলের পাসপোর্টটার জন্য পাঠাইছি, ওরা পাসপোর্টটা দেয় নাই, কিন্তু ওরা বলছে পাসপোর্টটা দিছে। আমি এরপরে ওদের কাছে ফোন দিচ্ছি, ওরা বলছে পাসপোর্ট নিয়ে গেছে, 24 তারিখে কে নিয়ে আসছে, কিন্তু আমাদের পাসপোর্টটা আনা নাই। মানে পাসপোর্ট আমার ছেলেও আনা নাই, ওরাও পাসপোর্টটা পাইতেছে না। এখন আমি কি করতে পারি আমার পাসপোর্টের জন্য? আমি পুলিশের ইয়েতে গেছিলাম জিডি করার জন্য, ওরা বলছে না পুলিশে করে লাগবে না, পুলিশে বলছে আমাদের কাছে কিছু করার নাই এখানে। এখন আমি পাসপোর্টের জন্য কি করব আমি এখন? আচ্ছা, অ্যাটর্নি শেখ সেলিম, আপনার উত্তরটি দেন, তারপরে আমি তার জন্য আরেকটি কথা বলবো। এটা একটু আইনের কোনো প্রশ্ন নাই এখানে। এখানে আপনার তো পাসপোর্ট মিসপ্লেস করতে পারে, তো আপনি ওদের কারণে সরাসরি যাইতে পারেন, কল দিতে থাকেন, নাম দেন, দেন, ওদের সাথেই আপনার বোঝাপড়া করতে হইতো এটা। আর যদি পাসপোর্ট সত্যি হারাই যেয়ে থাকে আর এটা যদি না পান, তাহলে আপনার আর একটা নতুন পাসপোর্ট করে নিতে হবে, তাই ছাড়া তো অন্য কোনো সলিউশন আমি দেখছি না। এই হলো ব্যাপার। যেহেতু কনসুলেট অফিসের সেবা নিয়ে প্রশ্ন, আমরা চেষ্টা করব, যেহেতু কনসুলেট অফিসের সাথে আমাদের TVN 24 টেলিভিশনের খুব সুসম্পর্ক, আমরা চেষ্টা করব যে ওখানকার যারা কর্মকর্তা আছেন তাদেরকে এনে একদিন এ ধরনের অনুষ্ঠান, আপনাদের যে অভিযোগ, আপনাদের যে আমি বলবো যে আবেদনগুলো, সেগুলো তাদের কাছে সরাসরি পৌঁছে দেয়া, সেই চেষ্টাটি হয়তো আমরা মাধ্যম হিসেবে একদিন হয়তো এই কাজটি করব, TVN 24 টেলিভিশন করবে। তখন আপনি প্রশ্নটিও করতে পারেন। আর আপনি যেহেতু এটা আইনি পরামর্শ নয়, অ্যাটর্নি শেখ সেলিম, সেই জায়গাটি থেকে ওভাবে কোনো উত্তর দেওয়া সম্ভব নয়। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই, কে আছেন? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি সাইদ বলছি ব্রঙ্কস থেকে। আমার 2টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে যে আমার আম্মার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে, তো মার্চ মাসে ওনার ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু কোভিড এর কারণে ওই ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট ওরা ক্যান্সেল করছে। কিন্তু এখন পর্যন্ত আর কোনো ফিঙ্গারপ্রিন্টের ডেট আমরা এখন পর্যন্ত পাইনি। তো এটা কি নর্মাল, না আমরা মানে আমার কোথাও যোগাযোগ করতে হবে ফিঙ্গারপ্রিন্টের জন্য? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফ তার 2 ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে, তো ওদের যখন অ্যাপ্লাই করছে এরপরে যে একটা রিসিপ্ট লেটার আসে I-797C নোটিস অফ অ্যাকশন, সেখানে যে নাম, অ্যাড্রেস সবকিছু ঠিক ছিল। এরপরে আরো ডকুমেন্টস চাইছে, সেগুলো পাঠানো হয়েছে। সবসময় ওরা যে করেসপন্ডেন্স করছে সেখানে নাম সব ঠিক ছিল, কিন্তু এখন কেসটা যখন ন্যাশনাল ভিসা সেন্টারে গেছে, ওখানে ওরা DHK নাম্বার দিয়ে তার কেস নাম্বার ইস্যু করছে। এই চিঠিটা যে আমাদেরকে পাঠাইছে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে, সেখানে ফার্স্ট নেম এমডির পরিবর্তে তারা ME লিখছে। তো এটা আমরা কিভাবে কারেকশন করব? জি, অ্যাটর্নি শেখ সেলিম। তো MD ছিল প্রথম দিকে, সমস্ত করেসপন্ডেন্স MD ছিল।
হঠাৎ করে ওরা একটা চিঠি পাঠাইলো ন্যাশনাল ভিসা সেন্টার থেকে, কেস নাম্বার সহ যে কেস অ্যাপ্রুভ হয়েছে, সেখানে এমডির পরিবর্তে ME লেখা। তো একটু যদি বলতেন। কি বলবেন অ্যাটর্নি শেখ? সায়েদ ভাই, আপনার প্রথমে আপনার আমারটাই বলি ধরেন। এই আপনার আম্মা প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট, ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে, আপনি ওদের ইমেল করতে পারেন। দেয়ার ইজ এ ইমেল অ্যাড্রেস ইনকোয়ারি দেয়ার, ওই uscis.gov এ গেলে বুঝতে পারবেন, ওখানে সেটা করতে পারেন। আর এটা নর্মাল, একবার হলে অনেক পরে আসে, তার কারণ USCIS বা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট খুব দক্ষ বা সুনিপুণ ডিপার্টমেন্ট নাই ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের। এখানে বহু অনিয়ম আছে, অব্যবস্থা আছে। সো ইটস নট অ্যাবনর্মাল, আপনার চিন্তার কোনো কারণ নাই। ইভেনচুয়ালি উনি ফিঙ্গারপ্রিন্ট পাবেন। এখনো হয়তো ওরা ফিঙ্গারপ্রিন্ট ওইভাবে কোভিডের জন্য স্কেজুল করছে না বলে হয়, এই জন্যই আপনি পাচ্ছেন না, আমার যা মনে হয়। এটা ধারণা প্রসূত, এর তো তেমন কোনো সার্কুলেশন তেমন কিছু নাই, কোনো গাইডলাইন্স খুব কম আছে এই সমস্ত ব্যাপারে। আর দ্বিতীয়ত আসলে আপনার বড় আত্মীয়দের সম্পর্কে কথা বলি। আপনার 2 ব্রাদার ইন ল জন্য আপনার এটা ওনার একটা খুশির ব্যাপার হইতে পারে, এক্সাইটেড দুলাভাই মানুষ। সো এই অ্যাপ্লাই করেছে। সো অফকোর্স আপনার ব্রাদার ইন লদের নাম বিকৃত করার অধিকার ওদের কারো নাই, এটা হওয়া উচিত না। এবং দুলাভাই হিসেবে আপনার আপসেট হওয়ারও যথেষ্ট কারণ আছে। সো এখানে আপসেট হওয়া না, এটা নাম ঠিক হয়ে যাবে। সামান্য হয়তো ওরা রসিকতাও করতে পারে, যে ওরা জানে যে আপনার দুলাভাইয়ের অ্যাটেনশনে পড়বে বলে, এটা হয়তো রসিকতা করতে পারে যে আপনি পাবেন। যাই হোক, এইটা হয়তো টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হয়েছে, টাইপ করতে মিস্টেক হয়েছে। তো আপনি ওদের কাছে চিঠি লিখতে পারেন ওই DSK নাম্বার দিয়ে, এখানে তোমাদের নাম ভুল হয়েছে এইটা। তাছাড়া আপনার আরো অনেক কিছু করতে হবে, যেমন DS-260 ফাইল করতে হবে, এফিডেভিট অফ সাপোর্ট, তাদের বার্থ সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, এইগুলো দিতে হবে ভবিষ্যতে। তো ওগুলো দেওয়ার সময় আপনি ওইটাও সে সময় মেনশন করতে পারেন, দেয়ার যে টাইপোগ্রাফিক্যাল এরার তোমাদের করেসপন্ডেন্সে। আর আপনারা যদি আপনারা হয়তো I-130 পিটিশনে ভুল করতে পারেন, বা হয়তো করেন নাই, যেহেতু এর আগে করেসপন্ডেন্স ওইভাবে পেয়েছেন, দোষটা বা ভুলটা ওদেরই। তো সেইটা করলেই অসুবিধা হয়ে যাবে, আপনার কোনো মানে নামটা কারেক্টেড হয়ে যাবে। সো এই আমরা একটা বিরতিতে যাই সেলিম ভাই। হ্যাঁ, তারপরে এসে আবারও বাইডেন প্রশাসনের অভিবাসন নীতি, সেই সাথে স্টিমুলাস বিল নিয়ে যেহেতু আমাদের সবার আগ্রহ আছে, সেটিরও লেটেস্ট যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আবারও যেহেতু অনেকেই জিজ্ঞেস করছেন স্টিমুলাস বিলের যে আপডেটটি, সেই আপডেটটি নিয়ে আমরা কিন্তু বারবার বলছি, যেহেতু কিছুক্ষণ আগে বৈঠকটি শেষ হয়েছে, অর্থাৎ রাত 9টায় শেষ হয়েছে 7:30টার বৈঠকটি। রাতে আবারও আইন প্রণেতারা বসবেন এবং সম্ভাব্য যেটি বিলের উপরে ভোট হাউসে, সেটি হচ্ছে আগামীকাল 3টায় নির্ধারণ করা হয়েছে। এবং এই সমস্ত তথ্য কিন্তু আমি বলছি ওয়াশিংটন পোস্ট থেকে, যেটি একদম সাম্প্রতিক তথ্য। আমরা হয়তো পরে আমাদের সংবাদে গ্রাফিক্স আকারে বিভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং সেখানে মিচ ম্যাককনেল কিন্তু বলেছেন, সিনেট মেজরিটি লিডার রিপাবলিকান, তিনি কিন্তু বলেছেন যে আমরা খুব যত দ্রুত সম্ভব একটি বিলের তিনি আশা করছেন। যদিও মাইনরিটি লিডার চাক শুমার ডেমোক্রেট, তিনি কোনো মন্তব্য করতে রাজি নন। তিনি বলছেন ভালো বৈঠক হয়েছে। এই হচ্ছে আপডেট। তবে আমরা আশা করতেই পারি, যেহেতু শুক্রবার হচ্ছে ডেডলাইন আছে সরকারের অচল অবস্থা, তার আগে একটি বাজেট পাস করতে হবে, এবং যেহেতু ছুটিতে চলে যাবে, ক্রিসমাসের ছুটি আছে, তো আশা করা হচ্ছে যে শুক্রবারের আগেই, হয়তো যেহেতু আগামীকাল একটি সম্ভাব্য তারিখ আছে হাউসে ভোটের ব্যাপারে, আগামীকাল কিংবা পরশুদিন হয়তো এই বিলের ব্যাপারে একটি হ্যাঁ বা না একটি তথ্য চলে আসবে। এবং এটি আপনাদের মনে রাখতে হবে, যদি এই বিলটি শুক্রবারের আগে পাস না হয়, তাহলে কিন্তু আমাদের আবার অপেক্ষা করতে হবে 20শে জানুয়ারি জো বাইডেনের শপথ নেয়ার পর, নতুন প্রেসিডেন্ট যখন দায়িত্ব নেবেন, কংগ্রেসে আইন প্রণেতারা,
হাউসের আইন প্রণেতারা শপথ নেবেন সিনেটের, তখন কিন্তু আবার এই বিলটি নিয়ে আলোচনা শুরু হবে। অ্যাটর্নি শেখ সেলিম, আমরা পাবলিক চার্জের বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি শুরুতে খুব সুন্দর করে বলছিলেন যে বাইডেন প্রশাসন অভিবাসনের ক্ষেত্রে অনেক নীতি পরিবর্তন করবেন। আমরা শরণার্থীর ক্ষেত্রে দেখেছি, আমরা সীমান্তে বর্ডার তৈরি করার ক্ষেত্রে দেখেছি, পাবলিক চার্জও অন্যতম একটি ইস্যু ছিল, সিটিজেনশিপ পরীক্ষার বিষয়টি আছে, মুসলিম দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টি আছে, এবং ড্রিমারদের বিষয়টি আছে, যেটি সবচেয়ে বেশি আলোচিত এবং জো বাইডেন বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের ব্যাপারে একটি স্থায়ী সমাধান তিনি করবেন। সেই সাথে জো বাইডেন এর আগেও তিনি বলেছেন 11 মিলিয়ন যাদের কাগজপত্র নেই তাদের বৈধতা দিবেন। এরকম নানা নীতি আছে। তো আপনি বলছিলেন যে এইসব নীতি অনেক ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির মানে আমি বলবো যে কঠোর নীতির পরিবর্তনই করবেন বাইডেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তার কমিটমেন্ট আছে। তো সেই ক্ষেত্রে আপনার মন্তব্যটি জানতে চাই। না, অফকোর্স, তার কারণ আপনি এটা হতে যাচ্ছে এবং আমি অলমোস্ট নিশ্চিত যে এটা বাইডেন করবেই। তার কারণ বাইডেনের, আপনি যদি বাইডেনের নির্বাচনী বা ক্যাম্পেন ওয়েবসাইটে যান, ক্যাম্পেন যে প্রতিশ্রুতি আছে ওখানে স্পষ্টভাবে এই সমস্ত কথা বলে দেওয়া আছে। এটা পাবলিকলি বলা হয়েছে, দুনিয়া জানে এটা। সো এ থেকে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা প্রেসিডেন্ট বাইডেন সরে আসার সুযোগ আমি দেখছি না। তিনি একজন প্রফেশনাল কোরিয়ার পলিটিশিয়ান, 47 ইয়ার্স ধরে তিনি পাবলিক ইসে আছেন। সো নির্বাচিত হয়েছে, তার ইতিহাস দেখলে দেখা যায় তিনি যেটা বলেছেন নির্বাচনে সেটাই করার চেষ্টা করেছেন। সো এক্ষেত্রে তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না। দিস ইজ দ্য হাইয়েস্ট পোস্ট হি হ্যাজ এভার হেল্ড, মানে ইউএস প্রেসিডেন্সি। তো সেক্ষেত্রে উনি সেইখান থেকে সরে যাবেন বলে আমার কোনো রকমই মনে হয় না। উনি নির্বাচনী ক্যাম্পেইন বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকারেও বলেছেন যে মুসলিম ব্যান বাতিল করা হবে, আফ্রিকান ব্যান বাতিল করা হবে। তারপরে ধরেন ট্রাম্প এসে যে H-1B ভিসা ক্যাটাগরি মানে কোটা অনেক রিডিউস করে দিয়েছে, এগুলো আবার উনি ইয়ে করবেন। অ্যাসাইলামের ক্ষেত্রে যে সমস্ত নীতি ট্রাম্প প্রশাসন রদবদল করে অত্যন্ত কঠোর করেছে সেগুলা উনি আবার মানে বাতিল করে দিয়ে আগের নীতিতে ফিরে যাবেন। তারপরে রেফিউজি অ্যাডমিশন সম্পর্কে সেটাও উনি বলেছেন যে সেটাও ফেরত যাবেন উনি। তারপরে ড্রিমারদের কথা বলা আছে যে তিনি তাদের লিগ্যাল স্ট্যাটাস দিতে চান, সেটাও বলেছেন। তাছাড়া যারা একদম বৈধতা নাই এখানে 11 মিলিয়ন লোক এস্টিমেটেড, তাদের কথা বলেছেন যে উনি ফার্স্ট 100 ডেজের ভিতরে উনি কংগ্রেসে নিয়ে বিল পাঠাতে চান। তো সেটা এরকম বিশেষ পাবলিক প্রমিস, এর থেকে ওনার সরে জায়গা বর্ডার নীতি উনি চেঞ্জ করবেন, যে ছেলে মেয়েরে সেপারেট করে ফাদার মাদারে মানে জেলে নিয়ে ক্রিমিনালি প্রসিকিউট করা, এটা উনি চেঞ্জ করবেন, সেটা উনি অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন। তারপরে সিটিজেনশিপের যেসব বিধিনিষেধ সেটাও উনি রিভার্স করবেন, পাবলিক চার্জ তো রিভার্স করবেন সেটাও বলেছেন। সো ওনার এটা তো পাবলিকলি প্রমিস করা হয়েছে এবং লিখিত ওয়েবসাইটে ক্যাম্পেনেও বলা আছে, এটা হিউজ ক্যাটাগরি অফ ম্যাটার্স ওখানে বলা আছে। তা আমার মনে হয় না যে প্রেসিডেন্ট বাইডেন এর থেকে সরে দাঁড়াবেন। আর বাইডেনের ক্যারেক্টার বা ইন্টিগ্রিটি যতদূর মানুষ জানে, সে সেই লোকে ফিলিপ ফ্লপ লোক না, ফিলিপ ফ্লপ লোক না। ইজ এ ভেরি অনারেবল ম্যান আমেরিকান পলিটিক্যাল হিস্ট্রিতে। এবং তার যে আমি বলবো যে তার যে প্রশাসনের কর্মকর্তাদের তিনি বাছাই করে নিচ্ছেন, সেখানেও কিন্তু তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো শতভাগ তিনি পূরণ করার চেষ্টা করছেন। সেখানে কৃষ্ণাঙ্গ, সেখানে নারী, সেখানে ল্যাটিনো। আজকে আমরা দেখেছি একজন সমকামী ট্রান্সপোর্টেশন তিনি সেক্রেটারি নিয়োগ দিয়েছেন। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই অ্যাটর্নি শেখ সেলিম, আবার আসি। কে আছেন আমাদের সাথে? TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? প্রশ্ন করতে হবে, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং সেলিম ভাই, ধন্যবাদ আপনাদেরকে। জি, আপনি কেমন আছেন সেটা বলেন। জি, আমি জসিমউদ্দিন ব্রঞ্জ থেকে বলছি। আমি 2000 জি
জসিম ভাই, টেলিভিশনটি পরে শুনতে হবে, যে প্রশ্নটি করে ফেলতে হবে ঝটপট। জি, আমি ওই ব্রঞ্জ থেকে বলছি। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হইলো, আমি 2013 সালে এইখানে আমেরিকাতে আসছি 13 লাস্টে এবং 14তে অ্যাসাইলামের জন্য আমি কেস করছি এবং আমার ইন্টারভিউ জুলাই মাসে হয়ে গেছে। হওয়ার পরে এখন পর্যন্ত আমাকে ওয়ার্ক পারমিট দেওয়া যাইতেছে, আমি সবকিছু করতেছি, সরকারি বেনিফিটে সবকিছু পাইতেছি, ট্যাক্স ফাইলও করতেছি, বাট আমাকে পেন্ডিং, ডিসিশন পেন্ডিং রাখছে এ পর্যন্ত। এখন পর্যন্ত আমি নিউ জার্সি তো গেছি একবার, এরপরে ইনকোয়ারিও পাঠাইছি, বাট তারা ওই পেন্ডিং ডিসিশন এখন পর্যন্ত আমি আছি। এখন আমি কি করতে পারি? এই জন্য শেখ সালিম ভাইরে বলতেছি একটু যদি পরামর্শ দেন। কি বলবেন? আপনি ওদের কাছে লিখতে পারেন পোলাইটলি, তবে আমার মত অনুযায়ী খুব বেশি লেখা উচিত না। তার কারণ ওদের বিরক্ত করলে ওরা হয়তো একটা নেগেটিভ ডিসিশন আপনারা দিয়ে দিতে পারে। তারা হয়তো ইভালুয়েট করছে, অথবা কিছু সিকিউরিটি চেক পুরাপুরি করতে পারছে না আপনার, বিভিন্ন ধরনের কারণ আছে। সেইটা ওই আপনার যদি লয়ার থাকে, লয়ারে চিঠি লিখতে পারে, বাট খুব বেশি তারা তোড়জোড় করা উচিত না। এই ধরনের কেস অনেক ক্ষেত্রে ওরা বিভিন্ন কারণে ধরে রাখে, যেহেতু ওরা আপনারটা ডিনাই করে নাই সাথে সাথে বা কোর্টে পাঠায় নাই, তার মানে এটা একটা ভালো সংকেত। ওরা হয়তো কনসিডার করছে ইভেনচুয়ালি হয়তো আপনার অ্যাসাইলামটা গ্রান্ট হয়ে যাইতে পারে। কিন্তু আপনি যদি খুব তোড়জোড় করেন, ওদের বিরক্ত করেন, গট করে এটা একটা নেগেটিভ ডিসিশন দিয়ে কোর্টে পাঠাই দিতে পারে। সো আপনার ধৈর্য ধরাই উচিত, যেহেতু আপনার ওয়ার্ক পারমিশন আছে, আছে, আর আপনার গলা টলা শুনে মনে হচ্ছে যে আপনি ভালোই আছেন। সো ধৈর্য ধরাই আমার উপদেশ হলো, ধৈর্য ধরেন ভাই। আচ্ছা, গুড লাক মতিন ভাই, শুভকামনা রইল জসিম ভাইয়ের জন্য। আমরা আরেকটি প্রশ্ন নেই। কে আছেন আমাদের সাথে? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছি। আমার নাম মাহবুব, আমি ব্রুকলিন থেকে বলছি। আমার অ্যাটর্নি সাহেবের কাছে ছোট্ট দুইটা প্রশ্ন। আমার আব্বা গ্রিন কার্ড হোল্ডার ছিলেন, উনি আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে, যথারীতি ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু ইন্টারভিউতে ছবি চাইছে, জয়েন্ট ছবি চাইছে। আমি ছবি দিতে পারি নাই, যেহেতু আমার ভাই বাংলাদেশে, আব্বা এখানে ছিল। তো যাই হোক, আমার বাই দিস টাইম আমার আব্বা মারা যায়। তো আমি এম্বাসিতে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, ডিউ টু দ্য জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স আমার ছবি দেওয়া সম্ভব হচ্ছে না। তারা আমাকে বলছে যে তারা বাই মেইলে জানাবে, কিন্তু দীর্ঘদিন পার হওয়ার পরে আমি অনলাইনে চেক করে দেখলাম যে এটা তারা রিফিউজ করে দিচ্ছে। এখন অ্যাটর্নি সাহেবের কাছে আমার প্রশ্ন, আমি ওখান থেকে পাসপোর্টটা কিভাবে পিক আপ করবো? আর আরেকটা জিনিস, আমার মাকে দিয়ে আমি অ্যাপ্লিকেশন করাইতে চাই আবার আমার ওই ভাইয়ের জন্য। আর ওইখানে কোনো কিছু অ্যাপ্লিকেশন দিতে হবে কিনা অ্যাপ্লাই এর সময়, একটু যদি অ্যাটর্নি সাহেব বলতেন। আচ্ছা, কি বলবেন? শোন ভাই, ছবি চাইছে তারা, মানে কারেন্ট পিকচার না, এইভাবে এটা ছবি চাইছে প্রোগ্রেসিভ পিকচার। ওটা ছোটবেলা থেকে এখন পর্যন্ত, ছোটবেলায় যদি ছবি থাকে আপনার ফাদারের সঙ্গে, আপনার ভাইয়ের বা ফ্যামিলি পিকচার থাকে, খুঁজে দেখেন। অনেকের বিয়ে শাদীর ব্যাপারে ছবি নেয় মানুষ, অন্যান্য ব্যাপারে। তো সেই ছবিগুলোই চাইছে, যে দেখাতে চাচ্ছে যে রিলেশনশিপটি। আর যদি ছবি না থাকে, তাহলে আপনারা অন্য এভিডেন্স দিয়ে চেষ্টা করতে পারেন। এটা রিফিউজ না, এটা ডিনাইড হয় না, রিফিউজ না দিতে পারেন। যেমন আপনার ভাইয়ের ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট আছে, পাসপোর্টের কপি থাকতে পারে, আগের পাসপোর্টের বা বিভিন্ন সময়ের থাকতে পারে, যে সেগুলা দেখাইতে পারেন যে আপনার ফাদারের নাম লিস্টেড আছে ওখানে। তা আরো বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকতে পারে আপনার বাইরে, যেখানে ফাদার নাম লিস্টেড আছে। তো সেগুলো অনেক আগের ডকুমেন্টস, বিভিন্ন ডাক্তারি সার্টিফিকেট দিতে পারেন, যে বার্থ সার্টিফিকেট তো আছেই যেখানে ফাদার আছে। আর তারপরে বলতে পারেন যে এটাও যদি না হয়, তার উইলিং টু ডু দ্য ডিএনএ, তো সেটাও অফার দিতে পারেন। তারপরে হয়তো তখন হয়তো মেইনের ছবিটা কোনো ডিসাইসিভ না, মানে এটা যে হইতেই হবে না, এটা একটা প্রমাণ। যদি ধরেন ছোটবেলার ছবি আছে, দেশের মানুষ তো বাচ্চা হসপিটালে থাকে, হইতেই আগে ছবি নেয়।
তো এরা হয়তো সেটাই এক্সপেক্ট করতেছে। আমাদের দেশের ট্র্যাডিশন সেটা কম না, অনেকের ক্যামেরাও থাকে না, থাকে না, সারা জীবনে ছবি না, অনেক কুসংস্কার আছে যে ছবি নেওয়া যাবে না। সো এই ধরনের ব্যাপার ব্যাখ্যা করে দিতে প্রযুক্তিগত পারবো। দিক থেকেও তো যে 20 বছর আগে যে অবস্থায় এখন সবার হাতে হাতে স্মার্টফোন, সেটির ক্ষেত্রে তো সময়টিও অনেক ফ্যাক্টর। মানে 20 বছর আগে তো অনেকেরই ছবি থাকে না। হ্যাঁ, থাকে না, থাকে না, ছবি প্রিজার্ভ করে নাই ওইভাবে করে দিতে পারেন। সো আমাদের অমুক জায়গায় থাকতাম, আমাদের ফ্যামিলি রিলিজিয়াস, আমাদের ক্যামেরা ছিল না, এ ছিল না, ও ছিল না, বাংলাদেশের মানুষ এগুলো না, ইউ হ্যাভ টু রাইট ইট নাইসলি and then we are giving this other document যে shows a father son relationship আছে, তাইলে হয়ে যাবে আপনার ভাইয়ের ভিসা। মানে সম্পর্কটি প্রমাণ করার তথ্য উপাত্ত, সম্পর্কটা প্রমাণ করারই। আমাদের সাথে এই প্রশ্ন নিয়ে নিতে চাই, একজন আছেন, আর শেষ প্রশ্ন হবে অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন? জি, বলতেছি। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম, হচ্ছে ইমন, আমি ব্রঙ্কস থেকে বলছি। আমি একটা কোয়েশ্চেন ছিল আর কি, যে আমি গত মাসে আমি আমার আব্বা আম্মার জন্য অ্যাপ্লাই করছি। তো দুইজনেরই অ্যাপ্লাই আমি অনলাইনে করছি। তো সেখানে একটা কোয়েশ্চেন ছিল যে হ্যাভ ইউ এভার প্রিভিয়াসলি ফাইলড এ পিটিশন বেনিফিশিয়ারি অর এনি আদার অ্যালায়েন্স? আমি নো দিছি, কারণ আমি তো এর আগে কখনো আর কারো করি না, ওরাই প্রথম আর সেম করছি। এটাতে আমার আমি এখন করতেছি যে একজনের পরে আরেকজনের করছি, এই ক্ষেত্রে আমার কোনো চেঞ্জ করতে হবে কিনা। আর সেকেন্ডলি হচ্ছে এখন আমি সিবলিংস এর জন্য অ্যাপ্লাই করব, তো এখানে তো আমি দিব যে ইয়েস আমি অ্যাপ্লাই করছি আরো এলিয়েন এর জন্য, নাকি ওইটাতেই নো দিব? আর যদি দেই তাহলে তো এখানে মাত্র একজন বেনিফিশিয়ারি ইনফরমেশন ইনক্লুড করার জায়গা থাকে, বাট আমি তো দুইজনের জন্য অলরেডি অ্যাপ্লাই করছি, তো ওইটাতে কি এডিশনাল ইনফরমেশন পেজে কি অ্যাড করতে হবে নাকি? সেলিম ভাই। হ্যাঁ ভাই, ওখানে যেহেতু আপনি অ্যাপ্লাই করেছেন, যেটা করে দিয়েছেন সেটা না করলেও চলবে, বাট আপনি একটা ওইটাই যেটা যেমন আগে করেছেন পরেরটাই আবার ওই ফর্মটাই আবার অ্যামেন্ডেড করে ওখানে লিখে দিতে পারেন, উপরে লিখে দেবেন অ্যামেন্ডেড, দিয়ে আর একটা মেল করে দিতে পারেন, আর লিখে দিতে পারেন যে এখানে আমি না দিয়েছিলাম, এখানে ইয়েস হবে। আর পরেরগুলো যখন বলছেন একজন না, সবাইটা দিয়ে দিতে পারেন। এবং যদি আপনার এক জায়গায় স্পেস না থাকে, তা আপনি লিখে দিতে পারেন সি এডিশনাল শিট দিয়ে আর একটা এডিশনাল পাতায় আপনি সব লিখে দিয়ে দেন। এটা তেমন কোনো ব্যাপার না, দিয়ে দেওয়াই বেটার। যেহেতু প্রশ্ন আছে আপনার, সত্যিভাবে উত্তর সত্যি এবং সঠিক এবং সম্পূর্ণভাবে উত্তর দেওয়াটাই নিয়ম। আরেকটি প্রশ্ন নিতেই হবে, শেষ প্রশ্ন হবে। জি, কে আছেন আমাদের সাথে? শুনতেছেন? জি, শুনতে পাচ্ছি, নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া। জি, আমার নাম মাসুদ, আমি সানি সাইড থেকে বলতেছি। জি, আচ্ছা, আমার নাম মাসুদ, আমি সানি সাইড থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন প্লিজ। প্রথম প্রশ্ন হলো, আমি ব্যাংকে টাকা রেখেছিলাম, ব্যাংক থেকে কে বা কারা টাকা নিয়ে গেছে আমি জানি না। তো ব্যাংকের ম্যানেজারকে কমপ্লেন করলাম, ব্যাংক ম্যানেজার বললো যে টাকা নিশ্চয়ই আপনি নিচ্ছেন, না হয়তো এই টাকা কোথায় গেলাম জানি না। তো পরে ওনারে আমাকে পরামর্শ দিল পুলিশকে কমপ্লেন করার জন্য। আমরা পুলিশকে লিখে জানাইলাম, পুলিশ তদারকি করলো, তদারকি করে ব্যাংকে দোষী করলো আর কি, এবং বললো যে টাকাটা যেন আমাকে দিয়ে দেয়। কিন্তু আমি ব্যাংকে যাই, ব্যাংক আমাকে টাকা দিচ্ছে না, অলমোস্ট $5,000। আচ্ছা, এখন আমি কি করতে পারি? এটা হচ্ছে এক। আর দুই হলো, আমি ট্যাক্সি চালাইতাম, একটা মেডেলেন কিনেছিলাম, ট্যাক্সির মেডেলেন কিনেছিলাম, কেনার পর সেটা ছিল 1.2 মিলিয়ন। মেডেলের দাম কমে গেছে, যার কারণে আমি টাকা দেওয়া বন্ধ করে দিই। আমি বা আমরা এরকম অনেক আমরা আসছি, জানেন আপনি। বন্ধ করে দিলে ব্যাংক আমার মেডেলেন নিয়ে যায় এবং অন্য জায়গায় সিল করে দেয়। আজকে প্রায় 3 বছর হয়ে গেছে, আমি টাকাও পেমেন্ট করে, এখন তারা চিঠিও আমাকে দেয় না এবং আমি কোনো পেমেন্টও করতেছি না। প্রশ্ন হলো, আমি কি এখন কি ঋণ থেকে মুক্ত হয়েছি কিনা, এটা আমার জানা দরকার। আমি বা আমরা, এটা অনেক লোক আছে, আমরা এটা সমস্যা। আচ্ছা, আর কোন ব্যাংকে আপনার এই সমস্যাটি হয়েছে ভাইয়া? এটা ছিল টিডি ব্যাংকে। টিডি ব্যাংকে। অ্যাটর্নি শেখ সেলিম। ওকে ভাই, এইটা ব্যাংকে ইউজুয়ালি একটা ফ্রড বা ফর্ম এফিডেভিট দিয়ে কমপ্লেনটা দিতে হয়, তারপর ওরা ইনভেস্টিগেশন করে ইউজুয়ালি টাকাটা রিফান্ড দিয়ে দেয়। বা যেহেতু তারা দিচ্ছে না, পুলিশও বলছে আপনি ওদের বিরুদ্ধে মামলা করতে পারেন 5,000, আপনি নিজেই ওদের বিরুদ্ধে টিডি ব্যাংকের বিরুদ্ধে স্মল ক্লেম কোর্টে যেয়ে এটার মামলা করে দিতে পারেন।
ওই টিডি ব্যাংকের বিরুদ্ধে, তো সেটা আপনি করতে পারেন। তা সেইটা হলো আপনার যেহেতু টাকা দিচ্ছে না, আপনি ডেডলক হয়ে বসে আছেন, স্মল ক্লেমস কোর্টের স্মল ক্লেম কোর্টের এখতিয়ার আছে 5000 মতো, সেটা করতে পারেন। সেটা করতে পারলে ব্যাংক আসবে, আপনি ওই স্টেটমেন্টের সব কিছু দেখাবেন, তাতে আপনার টাকা পেয়ে যাওয়ার কথা। আর দ্বিতীয়, আপনার মেডালিয়ানের ব্যাপার, যেহেতু দাম কমে গেছে, আপনি লস করেছেন, আপনার 1.2 আছে, ওরা মেডালিয়ানটা নিয়ে কত বিক্রি করেছে, তখন দেয়ার মাইট বি ডেফিসিয়েন্সি জাজমেন্ট, বা ডেফিসিয়েন্সি জাজমেন্ট হয় নাই, ডেফিসিয়েন্সি রয়েছে। 1.2 আপনি নিছেন, ধরেন আপনার যে সময় নিচে 1 মিলিয়ন বাকি ছিল, 200,000 বিক্রি করেছে। সো আপনার এটা হচ্ছে যে বিজনেস লস, এটা আপনি ডিসচার্জ করতে পারেন থ্রু ব্যাংক্রাপসি কোর্টের মাধ্যমে। সো এটা আপনি নিজে করা কঠিন, আপনি পারবেন না, এটা কমপ্লিকেটেড। আপনার ব্যাংক্রাপসি লয়ারের কাছে যেতে হবে, তারা ডিসচার্জ করে দেবে। আমি জানি অনেকে ডিসচার্জ করেছে এ ব্যাপারে। মানে চুপ করে বসে থাকলে হবে না, তাকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে, তাই তো? আপনি হ্যাঁ, ওইটা ডিসচার্জ করে নিলে কোনো অসুবিধা নেই, এবং এটা ডিসচার্জ হয়ে যাবে। ঠিক আছে। অ্যাটর্নি শেখ সেলিম, অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবহাওয়াও কিন্তু খারাপ, তুষার ঝড় শুরু হচ্ছে, সাবধানে থাকবেন। সামনে আমি ঘরে আশ্রয় নিয়েছি, বেরোবো না। অনেক ভালো থাকবেন। সেই সাথে দর্শক, সবসময় বলি, সবশেষে আবারও যেটি বলতে হয়, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা, এবং আমাদের TVN 24 টেলিভিশন বিজয় দিবস উপলক্ষে নানা ধরনের আয়োজন করেছে। আপনারা পাশেই থাকবেন আমাদের আগামীকাল, এবং সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।